সহজ রসায়নে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবে, এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 70 নম্বর এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারে কি রয়েছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে প্রথমে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। একের কয়ের থেকে বলা হচ্ছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1700 খ্রিস্টাব্দে না 1717 খ্রিস্টাব্দে। তো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপর ক্ষয়ের দেখা হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে না 1878 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হচ্ছে 1876 খ্রিস্টাব্দে কলকাতায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট গয়ের দাগে দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন লর্ড রিপন, লর্ড নর্থবুক, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। তো দেশীয় মুদ্রণ আইন এটা বাতিল করেন লর্ড রিপন। পরের প্রশ্ন ঘয়ের দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজনারায়ণ বসু না বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। সঠিক উত্তর এখানে হবে রামমোহন রায়, ঠিক আছে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এরপর উমর দাগে হুল শব্দের অর্থ হচ্ছে মহাজন, জমিদার, বিদ্রোহ না বহিরাগত। তো হুল এই শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। এর দেখা প্রশ্ন এ ন্যাশনাল ইন মেকিং আত্মজীবনীটির রচয়িতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে। তো এ নেশন ইন মেকিং এই আত্মজীবনীটির রচয়িতা হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 6 দাগে শিবাজি উৎসব চালু করেন গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। তো শিবাজি উৎসব কে চালু করেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। বর্গীয় জ দাগে হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা হলেন ভগৎ সিং, কৃপাল সিং, রবীন সিং, গান্ধীজি। তো হিন্দ স্বরাজ এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন, উত্তর লিখবে গান্ধীজি। ছয়ের দাগে হচ্ছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 15 অক্টোবর, 19 জুলাই, 30 ডিসেম্বর, 30 এপ্রিল। সঠিক উত্তর লিখবে এখানে 19 জুলাই, ঠিক আছে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 19 জুলাই। নেক্সট প্রশ্ন ইঙ্গর দাগে গান্ধীজির নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন ক্রমটি ঠিক? এখানে 4টি অপশন দেওয়া আছে, ঠিক আছে। অ, আ, হ্রস্ব এবং দীর্ঘ। এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে, সঠিক ক্রম যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে আমাদের হ্রস্ব অপশন যেটা দেওয়া আছে সেটা সঠিক উত্তর হবে চম্পারণ, খেরা, অহিংস অসহযোগ আর ভারত ছাড়ো, ঠিক আছে। এরপর দেখো টয়ের দাগে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে। তো কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল এটা গঠিত হয় 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 6 দাগে র্যাডক্লিফ আইন ভারত বিভাজন মানচিত্র আফগান সীমানা, বাংলাদেশের মানচিত্র না শ্রীলঙ্কার সীমানা। তো র্যাডক্লিফ লাইন এটা হচ্ছে ভারত বিভাজন মানচিত্র, ওকে। ডয়ের দাগে স্বাধীন ভারতের সংবিধানের প্রধান মূল রূপকার জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ না গান্ধীজি। তো স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর, ওকে। ঢয়ের দাগের প্রশ্ন হচ্ছে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জন, 14 জন, 18 জন না 24 জন। উত্তর লিখবে অপশন অ, ঠিক আছে, 12 জন। নেক্সট প্রশ্ন 2 নম্বর দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। কয়েক জায়গা ঠিক না ভুল লেখো। স্যার এলিজা এমপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এটা লিখবে ঠিক। কয়েক জায়গায় শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ড্যাশ। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। গোয়ের দেখা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো। লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম পিট। এগুলোর মধ্যে যে বেমানান শব্দ সেটা হচ্ছে উইলিয়াম পিট। এরপর হচ্ছে ঘয়ের থেকে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। এখানে ক স্তম্ভে দেওয়া আছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, নীল দর্পণ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ইন্ডিয়ান লীগ শিবাজি। খ স্তম্ভে দেওয়া আছে দীনবন্ধু মিত্র, প্রার্থনা সমাজ, শিশির কুমার ঘোষ, বাল গঙ্গাধর তিলক, হিন্দু প্যাট্রিয়ট। এটাকে মিলিয়ে লিখতে হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা হচ্ছে প্রার্থনা সমাজ।
আর নীলদর্পণ এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের, ঠিক আছে, লেখা। হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। আর ইন্ডিয়ান লীগ এটা হচ্ছে শিশির কুমার ঘোষ, ঠিক আছে। শিবাজি উৎসব এটা চালু করেন হচ্ছে বালগঙ্গাধর তিলক। কুমোর দাগে কাকড়ি ষড়যন্ত্র কি? উত্তর লিখবেন, কাকড়ি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকড়ি ষড়যন্ত্র নামে পরিচিত। ছয় দাগে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর লিখবে, বোম্বের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল। ছয়ের দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। তো স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। পরিগজা থেকে ঠিক নাম ভুল লেখো। চৌধুরী রহমত আলীর লেখা পাকিস্তানের প্রসঙ্গ ছিল, এটা হচ্ছে ঠিক, ঠিক আছে। এরপর ছয়ের দাগে বেমানান শব্দটি খুঁজে বের করে এখানে লিখতে হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম আর হচ্ছে ধনতান্ত্রিক। তো এখানে বেমানান শব্দ হচ্ছে ধনতান্ত্রিক। ইংরেজ দাগে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর লিখবে, গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2-3টি বাক্যের মধ্যে উত্তর লিখতে বলা হচ্ছে এবং প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে। 6টি প্রশ্নের জন্য এখানে 12 নম্বর দেওয়া হয়েছে। পরের দাগে বলা হচ্ছে সম্পদ নির্গমন কাকে বলে? উত্তর লিখবে, উপনিবেশ হিসাবে পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে নানাভাবে ব্রিটেনে স্থানান্তরিত করত। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালনা হয়ে যাওয়ার ঘটনাকে সম্পদের বহির্গমন বা সম্পদ নির্গমন বলা হয়। অথবা সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর লিখবে, 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। এই সময় প্রথমে বাংলায় ও ক্রমে ক্রমে অন্যান্য প্রদেশে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে। সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা দেখে অধ্যাপক ডক্টর অনিল শীল এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ ঘটনাটির বিবরণ দাও। উত্তর লিখবে, 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে এটি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি 2টি বিল আনে। তাতে বিপ্লব আন্দোলন আটকাতে ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। এই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি গ্রহণ করে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? উত্তর লিখবে, ভারতের উত্তর পশ্চিম প্রান্তে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। এদের নেতৃত্ব দেন খান আব্দুল গাফফর খান। এরা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে আব্দুল গাফফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। তাদের সংগঠনটির নাম ছিল খুদা-ই খিদমত গার্ড। ওকে, নেক্সট হচ্ছে গয়ের দাগে ডান্ডি অভিযান কি? উত্তর লিখবে, 1929 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে এবং আইন অমান্য আন্দোলনের ডাক দেয়। আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে অনুগামীদের সঙ্গে নিয়ে গান্ধীজি দীর্ঘদিন পদযাত্রা করে গুজরাটের ডান্ডি নামক স্থানে পৌঁছে 1930 খ্রিস্টাব্দের 3 এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন। ইতিহাসে এই ঘটনা ডান্ডি অভিযান নামে পরিচিত। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? উত্তর লিখবে, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় 29 সেপ্টেম্বর তমলুকে অনেক মানুষ মিছিল করে স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ মাতঙ্গিনী হাজরা সহ বহু মানুষের উপর গুলি চালায়। এই গুলির আঘাতে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেন। দেশের জন্য তার এই আত্মবলিদান দেশবাসীর কাছে তাকে অমর করে রেখেছে। পরের প্রশ্ন ঘয়ের দাগে রাওলাট আইন কি? এখানে উত্তর লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয়দের বিপ্লবী কার্যকলাপ রোধ করার জন্য 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক রাওলাট আইন পেশ করা হয়েছিল। এই আইনে জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করা হয়। সরকার বিরোধী যে কোনো প্রচার কার্যকে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় ও নির্বিচারে গ্রেপ্তার ও যতদিন খুশি আটকে রাখার অবাধ ক্ষমতা ও ঘরবাড়ি তল্লাশির অধিকার সরকারকে দেওয়া হয়। অথবা মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী ছিল? এখানে উত্তর লিখবে, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। তবে এই প্রস্তাবে পাকিস্তান কথাটির উল্লেখ না থাকলেও এটি পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। উমর দাগে হচ্ছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? এখানে উত্তর লিখবেন, 1 নম্বর দিয়ে ভারতের রাজনীতিতে মুসলিমদের অধিকার ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা।
2 নম্বর হচ্ছে মুসলমানদের মধ্যে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো। 3 নম্বর ব্রিটিশ সরকারের প্রতি অনুগত হওয়া এবং সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা করা। 4 নম্বর মুসলমানদের স্বতন্ত্র জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা। স্বতন্ত্র জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ভারতীয় মুসলমানরা কেন খিলাফত আন্দোলন শুরু করেছিলেন। উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভারতীয় মুসলমানগণ তীব্র প্রতিবাদ করেন, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের ধর্মগুরু খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তার মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানগণ খিলাফত আন্দোলন শুরু করেন। নেক্সট হচ্ছে চয়ের দাগে সংবিধান কাকে বলে। উত্তর লিখবে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আইন কথার অর্থ হলো নিয়ম বা বিধান। দেশ বা রাষ্ট্র শাসনের জন্য যে নিয়মাবলী বা আইনাবলী থাকে তার সংকলনকে বলা হয় সংবিধান। অথবা ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি। এখানে উত্তর লিখবে রাষ্ট্রপতি পদপ্রার্থী থেকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। ভারতীয় নাগরিকত্ব, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা তার থাকা দরকার। সরকারি কোনো লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যোগ্যতা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার। পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে, 3 5 15 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে বলা হচ্ছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। এখানে দেখো লিখবে ইলবার্ট বিল, আমরা পয়েন্ট করে লিখলাম। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা ছিল না। এই অসাম্য দূর করার জন্য জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করতে একটি বিল আনেন। তাতে বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন। এর প্রতিবাদে ইউরোপীয়রা বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে বিল যাতে প্রত্যাহার না করা হয় তার জন্য ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের এই আন্দোলন ও পাল্টা আন্দোলন বিতর্ককে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। দেখা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কি। এখানে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে সুরাট অধিবেশনে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। 2 নম্বর দুটি গোষ্ঠী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 3 নম্বর হচ্ছে এর ফলস্বরূপ জাতীয় কংগ্রেসে ভাঙন দেখা যায়। 4 নম্বর হচ্ছে কংগ্রেসের ভাবমূর্তি মলিন ও জাতীয় কংগ্রেস সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। 5 নম্বর সুরাট অধিবেশনের ফলশ্রুতিতে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতাদর্শের আত্মপ্রকাশ ঘটে। গয়ের দাগে সাইমন কমিশন কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, ভারতীয়রা কিভাবে এই কমিশনের বিরোধিতা করে। এখানে উত্তর লিখবে 1927 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক সরকার ভারতীয়দের সংবিধান অধিকার খতিয়ে দেখার জন্য একটি কমিশন তৈরি করে, যা সাইমন কমিশন নামে পরিচিত। স্যার জন সাইমনের নেতৃত্বে এই কমিশন ভারতে আসে। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে। পাশাপাশি নানা স্তরে গণ আন্দোলন গড়ে ওঠে। দেশের বিভিন্ন হরতালে কমিশনকে কালো পতাকা দেখিয়ে সাইমন ফিরে যাও আওয়াজ তোলা হয়। নেক্সট এর সঙ্গে ঘয়ের দাগের প্রশ্ন টিকা লেখো চিপকো আন্দোলন সম্পর্কে লিখতে হবে। তো চিপকো শব্দটির আক্ষরিক অর্থ হলো আলিঙ্গন করে রাখা বা জড়িয়ে ধরা। ঠিকাদাররা গাছ কাটতে এলে অঞ্চলের সকলে মিলে প্রত্যেকটি গাছকে আলিঙ্গন করে রেখে গাছ কাটা প্রতিরোধ করেন বলে এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলা হয়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে 1973 সালের এপ্রিল মাসে অবাধ অরণ্য ধ্বংস প্রতিরোধ করতে চিপকো আন্দোলন শুরু হয়। নেক্সট উমর দাগে বিপ্লবী ভগৎ সিং স্মরণীয় কেন। উত্তর লিখবে ভগৎ সিং, আমরা এখানে পয়েন্ট করে লিখলাম। পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদের প্রতিবাদী হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য পদ নিয়েছিলেন ভগৎ সিং। পরে ভগৎ নিজে তৈরি করেন নওজওয়ান ভারত সভা সংগঠন। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার সান্ডার্সকে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন ও দুজনেই স্বেচ্ছায় ধরা দেন। এই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও সুখদেও সহ অনেকে ধরা পড়েন। ব্রিটিশ প্রশাসন এই পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলার রায়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সুখদেও ও রাজগুরুর ফাঁসি হয়। পরের প্রশ্ন 4 দাগে টিকা লিখতে বলা হচ্ছে অলিন্দ যুদ্ধ সম্পর্কে। তো অলিন্দ অভিযান আমরা এখানে লিখতে পারব অলিন্দ যুদ্ধ।
1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যান বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। এছাড়া এই অভিযানে সাহায্য করেছিলেন রসময় সুর ও নিকুম্ভ সেন। বিনয়, বাদল ও দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও দুজনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলে। ইংরেজদের হাতে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তাকে ফাঁসি দেওয়া হয়। এরপর 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। 10-12টি বাক্যের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে 3 5 15 নম্বর এখানে দেওয়া আছে টোটাল। তো কয়েক জায়গায় বলা হচ্ছে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখানে উত্তর লিখবে। প্রথমে বঙ্গভঙ্গ দিয়ে আমরা পয়েন্ট করলাম। তো বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দুর্বল করার উদ্দেশ্যে লর্ড কার্জন বাংলা ভাগের যে পরিকল্পনা করেন ইতিহাসে তা বঙ্গভঙ্গ নামে পরিচিত। এরপর একটি বঙ্গভঙ্গের কারণ। তো 19বিংশ শতকে বাংলা প্রেসিডেন্সির ভৌগোলিক সীমানা ছিল বিশাল। এই অঞ্চলে সুষ্ঠুভাবে প্রশাসনিক তদারকি ক্রমেই ব্যয়বহুল ও অসুবিধাজনক হয়ে পড়ায় এর বিভাজন নিয়ে প্রশাসনিক আলোচনা শুরু হয়। 1874 খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চলরূপে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়। 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। ওই বছর 16 অক্টোবর ওই পরিকল্পনাটি বাস্তবায়িত করা হয়। প্রতিক্রিয়া আমরা লিখছি ঔপনিবেশিক সরকার প্রশাসনিক সুবিধার যুক্তি দেখিয়ে বাংলা ভাগ করার কথা বললেও মনে করা হয় ঐক্যবদ্ধ বাংলাকে দুর্বল করে দিতেই বাংলা বিভাজন করা হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে বিপ্লবী কার্যকলাপ গড়ে ওঠে। ফলে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো ক্ষয়ের দাগে। এখানে বলা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। উত্তর লিখবে 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু জাপানি যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র জাপানে গিয়ে এই বাহিনীর নেতৃত্ব দেন। জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। 1944 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করে। 1944 খ্রিস্টাব্দের 19 মার্চ ভারতের মাটিতে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। কিন্তু নানা সমস্যা ও বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি। তবু সুভাষচন্দ্র নিরাশ হননি। তিনি সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশা করেন। জাপান সরকার সুভাষচন্দ্রকে রাশিয়া চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেয়। কিন্তু যাত্রাপথে এক দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে প্রচারিত হয়। তবে খবরটির সত্যতার সম্পর্কে সংশয় তৈরি হয়। ভারতবাসী এই সংবাদ বিশ্বাস করেননি। তারা মনে করেন সুভাষচন্দ্র বসু আজও জীবিত আছেন। পরের প্রশ্ন দেখো গয়ের দাগে চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি আলোচনা করো। দেখো এখানে উত্তর লিখবে বিংশ শতকের শুরুতে চরমপন্থী মতাদর্শের উদ্ভবের পিছনে নানা কারণ ছিল। যথা 1 নম্বর হচ্ছে নরমপন্থীদের ব্যর্থতা। জাতীয় কংগ্রেসের নেতাদের নিবেদন নীতি ভারতবাসীর তৎকালীন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ও বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে ব্যর্থ হয়েছিল। তাই তরুণ কংগ্রেস নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং চরমপন্থা অবলম্বনে সক্রিয় আন্দোলনের দিকে পা বাড়ায়। 2 নম্বর হচ্ছে ক্ষমতা দখলের লড়াই। চরমপন্থী মতাদর্শের উদ্ভবের অন্যতম প্রধান কারণ ছিল জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই। 3 নম্বর কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। স্বামী বিবেকানন্দের বক্তৃতা ও তার লেখা বর্তমান ভারত, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম গানটি জাতীয় আন্দোলনের প্রেরণা স্বরূপ ছিল। 4 নম্বর হচ্ছে উৎসব ও পত্রপত্রিকার প্রভাব। রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের চৈত্রমেলা, সরলা দেবীর প্রতাপাদিত্য উৎসব, বালগঙ্গাধর তিলকের শিবাজী উৎসব ও গণপতি উৎসব দেশপ্রেমের সঞ্চার করে। বালগঙ্গাধর তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা, বিপিনচন্দ্র পালের বন্দে মাতরম পত্রিকা, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী প্রভৃতি পত্রিকা চরমপন্থী মতাদর্শের উদ্ভবে সহায়ক হয়েছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখলাম। নেক্সট দেখো ঘরের দেখা প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকদের কী মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। এখানে উত্তর লিখবে 1976 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনে
ভারতীয় নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য স্থির হয়েছে। 1 নম্বর হচ্ছে সংবিধান, সংবিধানের আদর্শ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি সম্মান দেখানো। 2 নম্বর স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শের প্রতি সংরক্ষণ ও অনুসরণ। 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে অক্ষুণ্ণ রাখা ও তা রক্ষা করা। 4 নম্বর হচ্ছে দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ, সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিয়ে যোগ দেওয়া। 5 নম্বর হচ্ছে ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে সকল ভারতীয়র মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বোধ করে তোলা এবং নারীর মর্যাদাহানিকর আচরণ ত্যাগ করা। 6 নম্বর হচ্ছে ভারতের সমন্বয়বাদী মিশ্র সংস্কৃতির উত্তরাধিকারকে সম্মান ও রক্ষা করা। 7 নম্বর বন্য প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং সমস্ত প্রাণীদের প্রতি মমত্ববোধ তৈরি করা। 8 নম্বর প্রত্যেক নাগরিকের তরফে বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ, অনুসন্ধান ও সংস্কারের মানসিকতাকে গ্রহণ করা ও তার দ্বারা চালিত হওয়া। 9 নম্বর হচ্ছে জাতীয় সম্পত্তি রক্ষা ও হিংসা পরিত্যাগ করা বা ত্যাগ করা। 10 নম্বর ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টা দ্বারা সার্বিক উন্নতির লক্ষ্যে চলা। এবং 11 নম্বর হচ্ছে বাবা মা অভিভাবকদের কর্তব্য হলো তাদের 6 থেকে 14 বছর বয়স্ক সন্তান বা পোষ্যের শিক্ষার যথোচিত ব্যবস্থা করা। ঠিক আছে, এটি 2002 খ্রিস্টাব্দের 86তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়। এই যে 11 নম্বর পয়েন্ট এটা, ঠিক আছে, 2002 সালে এটা যুক্ত করা হয়েছে। তো এগুলো হচ্ছে ভারতীয় সংবিধানের যে সমস্ত মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওতে দেখো আমরা ক্লাস 8-এ তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার তোমাদের যে হিস্ট্রি সাবজেক্ট তার একটা কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।